আমাকে কিরকম দেখতে দেখিনি না, একবার দেখিনি না, দেখতে হবে হয়ে গেছে। এবারে যা লাল ছাদা, আপনি লাল ছাদা কি করে অন্ধকার এরকম দাঁড়াবে? অমিতাভ বচ্চনের একটা গান আছে যে রোদে বেরোলে কালো হয়ে যায়। আমার মা আগে আমাকে ক্রিম লাগিয়ে দিত, মা তো কোভিডে চলে গেছেন, আমাকে বেরোবার আগে বউও লাগিয়ে দিয়েছে একটা সানস্ক্রিন, বলেছে বেরোবার পরে গাড়ি থেকে যখন বেরোবে আবার লাগিয়ে নেবে। আপনি রোদ্দুরে দাঁড়িয়ে আছেন বলে আমি আর লাগাইনি, আপনিও রোদ্দুরে আছেন আমিও রোদ্দুরে আছি, ঠিক আছে। ব্যাস, ছাদা যেটা কালার আছে দেখুন, কোনো অসুবিধা নেই। ছাদা না থাকলে কি করে হবে? বৌদিরা সব কালো হয়ে যাবে, চলবে নাকি? তো যেটা বলছি একটু মন দিয়ে শুনে নিন। আমি লম্বা বক্তৃতা দিতে পারি না, আমি খুব বেশি রাজনীতি বুঝিও না, যেটুকুনি বুঝি তাতে এইটুকুনি জানি যে মানুষের সঙ্গে যারা থাকে, যাদেরকে সারা বছর আপনারা মানুষের পাশে পান, যাদের বিভিন্ন দরকারে আপনারা পাশে পান, যারা যে দল, যে নেত্রী, যে নেতা আপনার প্রতিদিনকার জীবনের কথা ভাবেন, সেই মানুষের সঙ্গে আপনাকে থাকতে হবে। মনে রাখবেন, আমি বিরোধী রাজনীতি করতাম, আমি বিজেপিতে ছিলাম। এই যে মঞ্চে এত লোককে আপনারা দেখছেন না, তাদের সবচেয়ে ছোট বাচ্চা যে আছে, একেও যদি দেখে জিজ্ঞেস করি তো ভাই তুমি কতদিন তৃণমূল কংগ্রেস করো, বলবে দাদা জিজ্ঞেস করবেন না, আমি আপনার থেকেও সিনিয়র। অর্থাৎ যারা আছে তারা সবাই আমার থেকে অনেক বেশি দিন সিনিয়র রয়েছে। আমি যেখানেই যাই কারো না কারোকে চিনতে পারি, বলে এই তুমি, আমি যখন বিজেপিতে ছিলাম তুমি আমার গাড়ির কাঁচ ভেঙেছিলাম, বলে না দাদা আমি ভাঙিনি। কত গাড়ির কাজ আপনারা ভেঙেছেন, আপনাদের সঙ্গে আসানসোলে ডিসুম করেছি, বিভিন্ন জায়গায় যেতাম, কালো সাদা সব পতাকা দেখতাম। যে দোকানে, যে পাড়াতে যে জুতোর দোকান আছে, সেখান থেকে সব জুতো নিয়ে এসে আমাদের দেখাতো, আবার দোকানে ফেরত দিয়ে দিত। তো আপনাদের সঙ্গে ডিসুম করেছি। কিন্তু ভেবে দেখুন, আসানসোলে এত কষ্ট করে যেটা, এত আমি কেন বলছি মজা করে, এত কষ্ট করে যেটা আমার আসলটা ছুঁড়ে ফেলে দিয়ে এসছি। এমনকি বিজেপি দলটার প্রতি এতটাই বিতৃষ্ণা, এতটাই ঘৃণা আমার জেগেছিল, এতটাই রাগ হয়েছিল বাঙালি হিসেবে, যে আমি এমপি পদটাও ছেড়ে দিয়েছি। আসানসোলের এমপি পদ অব্দি ছেড়েছি, যে আপনাদের যেহেতু আমি জিতেছি, আপনাদের টিকিটে জিতেছি, আপনাদের দলেও থাকবো না, আপনাদের দলের টিকিটে যেটা আসল সেটাও আমি রাখবো না। যে আসল আমি 2 লাখ ভোটে জিতেছিলাম, সেটা তারপরে তৃণমূল কংগ্রেস 3 লাখ ভোটে জিতেছে, অর্থাৎ 5 লাখ ভোট আমার দিক থেকে সরে তৃণমূল কংগ্রেসে দিয়ে গেছে। আমি আপনাদের বলি, বিজেপি সত্যিই একটা বাঙালি বিদ্বেষী দল। এরা বাঙালির মন বোঝে না, কিন্তু কালকে অমিত শাহ 3টে ভুলবার নাম, বাঙালির মন বোঝে না, বাঙালির হৃদয়ও বোঝে না, আমরা কিরকম ভাবে ভাবি, কি খাই কি না, কেমন আমাদের কত বুদ্ধি আছে, ওরা খালি বাঙালিদের দাবিয়ে রাখে। আপনি দেখুন, আমি পরশু দিনে একটা ইন্টারভিউ দেখছিলাম, একজন আমাদের ভারতবর্ষের খুব নামকরা জার্নালিস্ট প্রশান্ত ভূষণ তো আছেই, তাছাড়া যোগেন্দ্র যাদব, উনি বলছিলেন যে আগে আপনারা সবাই একমত হবেন যে যখন আমরা আগে এই ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, তারপর অটল বিহারী বাজপেয়ী বলুন, যখন আপনারা কেন্দ্রে যারা মন্ত্রী আছে, দিল্লিতে যারা মন্ত্রী আছে, তাদের কথা ভাবতেন, তখন দেখবেন কত বাঙালি ছিল। প্রণব মুখার্জি তো কংগ্রেসের মেন লোক ছিল, প্রিয়রঞ্জন দাসবংশী থেকে আরম্ভ করে কত, সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন, কত বাঙালি ছিল। আজকে আপনি মোদিজির ক্যাবিনেটে আপনারা একটাও বাঙালিকে খুঁজে পাবেন? এমনকি যোগেন্দ্র যাদব বলছেন যে দিল্লিতে কারা মন্ত্রী আছে, আগে আমরা অন্তত 20 জনের নাম মুখস্থ বলে দিতে পারতাম, যে এ অমুক মন্ত্রী, ও তমুক মন্ত্রী, তার কাছে এই দপ্তর আছে, তাই দপ্তর আছে। এখন আপনি 3-4 জন ছাড়া আর কারোর নামই আপনি জানবেন না, কারণ মোদিজির চারদিকে যারা আছে তারা কেউ মন্ত্রী নয়, তারা সবাই চামচে। তারা আমার আশীর্বাদ করুন, নমন করুন, এইটা না করলে তারা মন্ত্রিত্ব পাবে না। কিন্তু আমি বাঙালি বাচ্চা, আমি ওইসব করি না, ঘাড় উঁচু করে রেজিগনেশনের ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি। কারণ আমরা বাঙালিরা অত সহজে সিদ্ধারা বিক্রি করি না। কারণ ইতিহাস দেখুন, স্বাধীনতার সংগ্রামেতেও বাঙালিদের অবদান কত বড় সেটা সারা ভারতবর্ষ জানে। কাজেই আপনি যদি সিদ্ধারা না বেচেন, আপনি যদি মাথা নিচু না করেন, তাহলে আপনি বিজেপিতে থাকতে পারবেন না। বিজেপিতে কারা থাকবে? এই আমাদের শুভেন্দু অধিকারীর মতো গদ্দার, যারা প্রধানমন্ত্রীকে দেখলেই পায়ে পড়েন, নমস্কার করেন, যে বাবা আমার নামে যে চার্জশিটটা আছে সেটাতে যেন আমার গ্রেপ্তারি না হয়। এই তো ব্যাপার। বেশি কথা বলে তো লাভ নেই, আপনারা সবই জানেন। একবার ভেবে দেখুন, আমি ওই দলে ছিলাম, আমি মানছি, কিন্তু যখন আপনি একটা কোনো দলে থাকেন, তখন সেই দলের প্রতি আপনার একটা আনুগত্য থাকে। আপনি দলের বাইরে গিয়ে, ধরুন তৃণমূল কংগ্রেসে আমরা আছি, যে কোনো দলে যেই থাকুক না কেন, যখন বড় বসেরা যখন কোনো একটা সিদ্ধান্ত নেয়, তার সব সিদ্ধান্ত আপনার পছন্দ হতে পারে, সেটা তো হতে পারে না। কত জায়গায় প্রার্থী নিয়ে একটু আধটু অসন্তোষ থাকে, কিন্তু আমাদের দল যেটা বলছে সেটা মেনে নিতে হয়।
দলের যেটা লাইন সেটা মেনে চলতে হয়, দলের লাইনের বাইরে কিছু করা যায় না। কিন্তু আমি গায়ক বাবুল সুপ্রিয়, গায়ক হিসেবে আপনাদের এইটুকুনি বলতে পারি যে গান গাইতে গাইতে আমি তো রাজনীতিতে যাইনি, আমি রাজনীতি করবো আমি কোনোদিন বলিও নি। আমি বিজেপি ছাড়ার সময় রাজনীতিও ছেড়ে দিয়েছিলাম। আমি জানতাম না দিদি ভালোবেসে, অভিষেক ভালোবেসে আমাকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনবেন। তুমি ভালো কাজ করেছো, তুমি বাংলার জন্য কাজ করো, মন খুলে গান গাও আর মন খুলে কাজ করো, আমি এইটুকুনি ভাবি। আপনি ভেবে দেখুন যে রাজনীতি আমার কাছে আসেনি, মানে আমি রাজনীতির কাছে যাইনি রাজনীতি খাবো বলে, রাজনীতি আমার কাছে এসেছিল। কিন্তু তাতে আমি যা বুঝেছি যে গায়ক বাবুল সুপ্রিয় বিজেপিতে থাকার সময় জানতাম না কবে আমার পিঠে একটা সাম্প্রদায়িক ছাপ পড়ে গেছিল। অর্থাৎ আমার জীবনটা, গায়ক বাবুল সুপ্রিয় জীবন 70-30-এ ভাগ হয়ে গেছিল, 80-20-তে ভাগ হয়ে গেছিল। যেখানেই যেতাম আমি দুবাই, মাস্কাট, ওমান, আবুধাবি, বাহরিন, ব্রুনাই, এত মুসলিম কান্ট্রিতে, ইন্দোনেশিয়া, এত জায়গায় মুসলিম কান্ট্রিতে শো করতাম। সমস্ত জায়গায় আমার গান শোনা সবাই বন্ধ করে দিয়েছিল, কারণ বিজেপিতে থাকা মানে মুসলিম বিরোধী একটা স্ট্যাম্প পড়ে গেছিল, যার ফলে আমার জীবনটা 30% মানুষ আমার থেকে দূরে সরে যেত। তারা আমার গানও আর শুনতো না, বলতে তো সাম্প্রদায়িক মানুষ। সেটা আমাকে খুব দুঃখ দিত। আমার ভালোই হয়েছে বিজেপির সঙ্গে গন্ডগোল হওয়ার পরে আমি দলটা ছেড়েছি। আজকে 70% নয় 100% মানুষ আমার সঙ্গে আছে। আমি ঘুরিয়ে মাইনরিটি ফাইনরিটি এসব বলতে পারি না। নজরুলও পরিষ্কার লিখেছেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। উনি মুসলমানটা কেটে দিয়ে মাইনরিটি ফাইনরিটি এসব লেখেননি। আমি পরিষ্কার ভাষায় বলছি যে আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে দিদি সবাইকে একসঙ্গে রেখেছেন, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেভাবে আমরা একসঙ্গে আছি, যেভাবে দুর্গাপুজো আমরা সবাই মিলে উপভোগ করি, ঈদ, দিওয়ালি, ক্রিসমাস সবকিছু আমরা একসাথে করি, আমরা সবাই মিলে আনন্দ করি। সেই একসাথে থাকার যে সংকল্পটা, সমাজের মধ্যে জাতিগত ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি না করাটাই পশ্চিমবঙ্গের আসল সংস্কৃতি, পশ্চিমবঙ্গের মন। এবং আমাদের যে যখন ছোট ছিলাম আমি ব্যান্ডেলি ইমামবাড়ার পাশে থাকতাম, কোথাও জ্বর, কাশি, সর্দি কাশি হলেই আমার ঠাকুমা বলতেন যে ওর নজর লেগেছে। একটু ফর্সা গোলগাল দেখতেছিলাম, তো নজর মাঝে মাঝে বলতো যে নজর লেগেছে। নজর দেখলে আমাদের কি করতো, আমাদের বাজারের মধ্যে একটা ছোট মসজিদ ছিল, সেখানে নিয়ে যেতেন ইমাম সাহেব, একটা ওই নজর উতরনে গেলে একটা এরকম করতেন। আর আমি তো তখন অত কিছু বুঝতাম না, খুব ছোট, কিন্তু আমার খুব ভালো লাগতো ওখানে গেলে। ওই ইয়েটা আমার খুব ভালো লাগতো, চামড়টা ওইটা আমার খুব ভালো লাগতো। আর আমার ঠাকুমাকে কিছু করতেন, সে নজর উতরনে গেলে একটা কালো টিপ পরিয়ে দিত, হাতে একটা কালো তার বেঁধে দিত, দাগা একটু বলে, সেটা বেঁধে দিতেন। আর আমার যেটা সবচেয়ে ভালো লাগতো যে ইমাম সাহেব অনেকগুলো নকুল দানা দিতেন, আমি হাতে নিতাম খানিকটা, বাকিটা পকেটে দিতাম। এইভাবেই বড় হয়েছে। কিন্তু বিজেপিতে থাকাকালীন বুঝিনি কখন জীবনটা বদলে গেছে, কখন গায়ক বাবুল সুপ্রিয় 70-30-এ ভাগ হয়ে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো যে সঠিক পথে সবাইকে একসাথে নিয়ে চলার জন্য যে কথা আমাদের দিদি বলেন, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বলেন, সেই মন্ত্রে আপনারা সবাই মানুষকে দীক্ষিত করছেন। বিশ্বজিৎ দাসকে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। কত নম্বর বাটন? 3 নম্বর বাটন। 2 নম্বরই বিজেপিকে হাঁটান, আর 3 নম্বর বাটনে আরো এগিয়ে যান। 2 নম্বর বিজেপিকে হাঁটান এবং আরো এগিয়ে যান। যে 3 নম্বর বাটনে তৃণমূল কংগ্রেসের বাটন টিপে আপনারা বিশ্বজিৎ দাসকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। খুব ডাইনামিক মানুষ, আমি চিনি খুব ভালো করে। ডাইনামিক মানুষ, এমন একজন মানুষকে বাছুন যে আপনাদের পাশে থাকবে, আপনাদের কথা শুনবে। আরেকটা, আমি খুব লম্বা রাজনৈতিক ভাষণ দিতে পারি না। দেখুন, আমি বলছিলাম যে মুসলিম কান্ট্রিতে আমার গান গাওয়া বন্ধ হয়ে গেছিল। কদিন আগেই আমি ইন্দোনেশিয়াতে শো করে এলাম। ইন্দোনেশিয়াতে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান মানুষ আছেন, সেখানে আমি শাহান আর উদিত নারায়ণ প্রোগ্রাম করে এলাম। আগামীকাল আমাকে দিদি 2 দিন ছুটি দিয়েছে, আমি যাচ্ছি কুয়েতে প্রোগ্রাম করতে। ভারতীয় কালচারাল অ্যাসোসিয়েশন কুয়েতে প্রোগ্রাম করব। আজকে অব্দি, বিকেল অব্দি আমি ঘুরবো, কালকে ভোরবেলা যাব, 17 তারিখে গান করব, 18 তারিখ সকালে এসে আবার ক্যাম্পেইন করতে বেরিয়ে যাব। তো আমি খুব আনন্দের সঙ্গে বলছি, এবং দিদি 2 দিন আমায় ছুটি দিয়েছে। আপনাদের এটাই বলতে চাই যে প্রত্যেক যে আমার এত মা বোনেরা সবাই এসছে, দিদিরা, পিসিরা, দিদারা সবাই এসছেন। আপনারা একবার ভেবে দেখুন যে বিগত 10 বছরে যখন মোদী সরকার ছিল, সেই সময় যে আছে, সেই সময় প্রতিদিনে আপনাদের জীবনে কি বদল এসছে।
আপনারা চারদিকে অনেক ছবি দেখেন, অনেক বড় বড় ভাষণ শোনেন, 15 লাখ টাকা নাকি আপনাদের অ্যাকাউন্টে আসতো, সেসব তো আসেনি। 100 স্মার্ট সিটি, এটা সেটা নানা রকম, সেসব কিচ্ছু হয়নি। দৈনন্দিন জীবনে 10 বছর আগে যদি আপনাদের সারাদিনের খরচা চালাতে 200 টাকা লাগতো, এখন সেটা বেড়ে 450 টাকা হয়ে গেছে। 450 টাকা হয়ে গেছে। আপনি গ্যাস দেখুন, গ্যাসের দাম আকাশ ছোঁয়া, পেট্রোলের দাম, গ্যাসের দাম, সবকিছুতে মোদিজির ছবি আছে। যদি পেট্রোল কিনতে গিয়ে আপনার মনে খুব রাগ হয়, এসে গেছে নারায়ণ গোস্বামী, আমাদের পুরো বিধানসভার মধ্যে সবচেয়ে ভালো চুলের স্টাইল। নারায়ণ দাদের চশমাটা দেখেছেন? আমি সানগ্লাস পরলাম না, আপনি সানগ্লাসটা টিপি করে দিলেন। হ্যাঁ, দেখুন এবার কে আপনাদের এখানে জোরদার একটা তালিয়া বাজান নারায়ণ গোস্বামীর জন্য। উনি যখন ভাষণ দেন তখন চাঁদনি রাতে চারদিকে আগুন বেরোতে আরম্ভ করে। দারুণ ভাষণ দেন, খুব ভালো ইয়ে করেন, খুব খাটাখাটি করছেন, অনেকটা রোগাও হয়েছেন, ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। তো আমি জানলে আমিও একটা সানগ্লাস পরেতাম, আমার বিকল্প সানগ্লাস হ্যাঁ। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে দৈনন্দিন জীবনে ভেবে দেখুন কি বদল হয়েছে। এই যদি পেট্রোল পাম্পে নিয়ে গিয়ে দেখেন যে আপনার 100 টাকার উপর দাম দিতে হচ্ছে পেট্রোল ডিজেলের, তখন যদি আপনি ভাবেন যে কে এরকম করলো, এখানে মোদিজির ছবি আছে সব পেট্রোল পাম্পে, বলবে চিন্তা করো না, আমি তোমাদের দাম বাড়িয়ে দিয়েছি। চারদিকে সব পেট্রোল পাম্পে দেখলে মোদিজির ছবি আছে। এই যে আমাদেরকে অনেকে ওই গ্যাস সিলিন্ডার নিয়েছিল দিদিরা, তখন আমার মনে আছে ক্যাবিনেট মিটিং এ সুষমা স্বরাজ জিজ্ঞেস করেছিলেন যে এই তোমরা গ্যাস সিলিন্ডার যে দিচ্ছ এগুলো ভরবে কি করে, এই এতে গ্যাস তোমরা ভরবে কি করে, পরে পরবর্তীকালে টাকা কি করে আসবে, সেই প্রশ্নটা চাপা পড়ে গেছিল। কিন্তু আজকে দেখুন ওই সিলিন্ডার আছে, কিন্তু গ্যাসের দাম এমন গ্যাস হয়ে উপরে উঠে গেছে যে ওই সিলিন্ডার গুলো অনেকের বাড়িতে যাদের আছে সেটা একটা আলনা হয়ে গেছে, ওটার উপর আমরা গামছা রাখি, কেউ পাজামা রাখে, কেউ লুঙ্গি রাখে, কিন্তু গ্যাস ভেতরে আর ভরা হয় না, কারণ দাম এমন। সত্যি কথা, দেখুন একটা সিলিন্ডার পাশে রাখা থাকে আপনার রান্নাঘরেতে, আপনি যে ওই নেতা খাতাগুলো থাকে না, আমি তো বাঙালি হুগলির ছেলে, আমি জানি আমার মা, আমি কি আর বলবো কাপড় দিয়ে পোছা হয়, নেতা দিয়ে পোছা হয়, নেতা কাপড় যত সব ওইটার উপর রাখা থাকে, কারণ গ্যাস কেনার ক্ষমতা আর মানুষের নেই। কিন্তু এই প্রত্যেক দিনের জীবনে, এই দৈনন্দিন জীবনে আসল কথাটা বুঝে নিন, এই দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনের জীবনে মহিলাদের যেন শক্ত করা হয়, যাতে আপনারা প্রতিদিনের জীবনে লড়াই করার ক্ষমতা পান, যাতে আগামী দিনে আপনারা সাহসী পদক্ষেপ নিতে পারেন। তার জন্য প্রতিদিন দিদি, প্রতিদিনের ক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভান্ডার পান, আপনার রূপশ্রী পান, কন্যাশ্রী পান, স্বাস্থ্যসাথী পান, বয়স্ক ভাতা যান, পেনশন পান, বিধবা পেনশন পান, কৃষকরা তারা কৃষক বন্ধু ঋণ পায়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। অর্থাৎ আমরা সারা পৃথিবীর সমস্ত দেশের থেকে অনেকটা পিছিয়ে গেছিলাম, কারণ আমাদের ছোট যে বোনেরা, কন্যা সন্তান, তাদেরকে ভালো করে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমাদের গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গায় নিয়ে। তার কারণ বাবা মারা ভয় থাকতো যে বেশি পড়াতে গেলে যে খরচা হবে তাতে ওর বিয়ের খরচা আমি মেটাতে পারবো না। আজকে দিদি আমাদের রূপশ্রী দিয়েছে, মা বাবা বলছে না মা তোরা পড়, যতটা পড়তে পারিস পড়, কারণ দিদি আমাদের সেই সাহায্য দিয়েছে, সেই শক্তি দিয়েছে। এবং বিয়ের খরচা নিয়েও ভাবার কিছু নেই, কারণ সেখানেও আপনারা কন্যাশ্রী পাবেন। তো সমস্ত দিক থেকে আপনি যদি দেখেন, এমন একজন সরকার, দিল্লিতে ওরা কি গল্প বলছে আমাদের শোনার দরকার নেই, শোনার সত্যি কোনো দরকার নেই। এবং আপনাদের এটাও বলছি যে এই আগেবার 100 বার পশ্চিমবঙ্গে 42 ভরবে না, আমি ওখান থেকে এসেছি, তো আমি শুভেন্দু অধিকারীর মতো গদ্দার নয় যে যার হাত ধরে উঠেছি তাকে কটু কথা শোনাবো, ওরকম গদ্দার আমি নই। কিন্তু আমি বিজেপির কথা অন্য জায়গায় গিয়ে বলি না, ওখানে কি আলোচনা হতো আমি বাইরে কোনোদিন বলিও না, তৃণমূলে কেউ আমাকে কখনো জিজ্ঞাসা করেন, আমি সত্যি কথা বলছি। কিন্তু এইটুকুনি আমি বলতে পারি যে যখন 2021-এর ভোট হয়েছিল, তখন হোটেলে যখন অমিত শাহ এদের মিটিং হচ্ছিল, দুজন লোক বলেছিল যে আপনাদেরকে মিথ্যে কথা বলা হচ্ছে, এদের মানুষের সঙ্গে কোনো সম্পর্কই নেই, বুথ লেভেলে কোনো কর্মী নেই, মানুষের কাছে গিয়ে এরা পরিষেবা দেয় না, সব মুরব্বীধর এনে বিজেপির অফিসে বসে থাকে যে কখন টিভি ক্যামেরা আসবে, আর টিভি ক্যামেরার সামনে নির্লজ্জভাবে এরা বলবে, যাদের ভোটে জিতেছে তাদের বিরুদ্ধেই বলবে যে কেন্দ্রকে বলবো বাংলাকে যাতে 1 টাকাও না দেয়, 1 টাকাও না দেয়। আর বিজেপি আর আমার মোদীজি কি বলছেন, 4 তারিখের পর যারা যারা কারচুপি করেছে, যারা ভ্রষ্টাচারী, যারা করাপ্ট, তাদের সবাইকে জেলে ভরে দেবেন। আরে উনি আসলে যেটা বলতে চাইছেন